5ই আগস্টের 12 মাত্রার ভূমিকম্প বাংলাদেশের রাজনীতির ভূগোল একদম পাল্টে দিয়েছে। এমন সব ঘটনা ঘটছে যা আগে কখনো ঘটেনি এবং সামনের দিনগুলোতেও নানা রকম অভাবনীয় ঘটনা ঘটবে। ইতিহাসের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব যে বিএনপি এবং জামাতের মধ্যে দীর্ঘদিনের একটা মিত্রতা ছিল। সম্পর্কের শীতলতা যে কখনো কখনো ছিল না এমনটা নয়, কিন্তু বিএনপি এবং জামাত কখনো শত্রু ছিল না এবং একে অন্যের মূল প্রতিদ্বন্দ্বী ছিল না। কিন্তু 5ই আগস্টের পর যেটা বলছিলাম যে দৃশ্যপট পাল্টে গেছে। এখন বিএনপি এবং জামাত প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মঞ্চে এসেছে এবং আগামী নির্বাচনে বিএনপি এবং জামাতের মধ্যে আসলে মূল লড়াইটা হবে। অনেকে নানা রকম যদি কিন্তুর কথা বলছেন, কিন্তু আমি যেটা বলি যে রাজনীতিতে যদির কথা নদীতে। অন্তত 4টা জনমত জরিপ এটা নিশ্চিত করছে যে আগামী নির্বাচনে মূল লড়াইটা বিএনপি এবং জামাতের মধ্যে হবে, যদিও তাদের ভোটের ব্যবধান এখনো অনেক। কিন্তু আমরা যেটা দেখি যে তরুণ এবং শিক্ষিত ভোটারদের মধ্যে জামাতের জনপ্রিয়তা বাড়ছে এবং এসব ক্ষেত্রে বিএনপি এবং জামাতের ভোটের ব্যবধান একদমই আসলে নেই। ডাকসু এবং জাকসুতে যেটা দেখা গেছে যে ছাত্র শিবির অনেকটা অভাবনীয়ভাবে নির্বাচনে জয়ী হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এটাও একটা নতুন ঘটনা, কারণ শিবির এবং ছাত্র দলের মধ্যে যে মূল প্রতিদ্বন্দ্বিতা কখনো হয়নি সেটা নয়, সেটা হয়েছে রাজশাহী কিংবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবির আসলে কখনো ওইভাবে প্রকাশ্য রাজনীতি করতে পারেনি। কিন্তু এটা এখন আমরা যেটা দেখছি যে গত 1 বছরে তারা প্রকাশ্য রাজনীতি করেছে এবং নির্বাচনে ডাকসুতে ছাত্রদলকে হারিয়ে দিয়েছে এবং জাকসুতে আসলে ছাত্রদল মূল প্রতিদ্বন্দ্বিতাও ছিল না। এবং আরেকটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে যে 2001 সালের পর থেকে বাংলাদেশের মানুষ সেইভাবে অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ কোনো নির্বাচনে ভোট দিতে পারেনি। এই প্রেক্ষাপটেও আগামী নির্বাচনে আসলে কি হবে সেটা আপনি নিশ্চিত করে বলতে পারেন না। এই যখন অবস্থা, তখন আমরা যেটা দেখি যে বিএনপির জন্য তার যে নির্বাচনী কৌশল সেটা পুরোটাই আবার পুনর্মূল্যায়ন করতে হচ্ছে। কারণ আগে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল আওয়ামী লীগ এবং আওয়ামী লীগকে তারা যে ভাষায় রাজনীতিতে মোকাবেলা করেছে সেটা আসলে জামাতকে করা যাচ্ছে না। কারণ আমরা যেটা এরই মধ্যে উল্লেখ করেছি, বিএনপি এবং জামাতের মধ্যে দীর্ঘ একটা মিত্রতা ছিল এবং বিএনপি যতই মুখে বলুক যে সেটা শুধু নির্বাচনী সমঝোতা ছিল, কিন্তু আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখব যে বিএনপি এবং জামাতের মধ্যে মূল দর্শনগত কিছুটা হলেও মিল রয়েছে। মিলটা খুবই কম, কিন্তু বিএনপি রাজনীতিরও একটা প্রধান ভিত্তি হচ্ছে ইসলামী মূল্যবোধ এবং বাংলাদেশি জাতীয়তাবাদ। মূলত এই কারণেই বিএনপি এবং জামাতের রাজনীতি আলাদা হলেও আমরা যেটা দেখি যে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির মতবিরোধ যতটা চূড়ান্ত, জামাতের সঙ্গে ততটা নয়। কিন্তু এখন আমরা যেটা দেখছি যে বিএনপি তার যে নির্বাচনী ক্যাম্পেইন আনুষ্ঠানিকভাবে শুরু না হলেও নেতারা কথা বলছেন এবং সেখানে ধর্মভিত্তিক রাজনীতির বিরোধিতা খুবই কঠোরভাবে করা হচ্ছে, রাজনীতিতে ধর্মের ব্যবহারের বিরোধিতা করা হচ্ছে, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলা হচ্ছে এবং আরেকটা বিষয় উল্লেখ করা হচ্ছে যে জুলাই চেতনাও ব্যবহার করা যাবে না। অন্যদিকে জামাতের রাজনীতিতেও আমরা নানা রকম নতুন কিছু সংযোজন দেখছি, বিশেষ করে সাম্প্রদায়িক সম্প্রীতি সহ নানা রকম ইস্যুতে জামাত এমন সব কথা বলছে যেটা তারাও আগে কখনো বলেনি। এবং এটা শোনা যাচ্ছে যে আগামী নির্বাচনে জামাত থেকে হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিরাও প্রার্থী হতে পারেন, নারীরাও প্রার্থী হতে পারেন। এটাও একটা অভিনব দৃশ্যপট। এই যখন অবস্থা, তখন জামাতকে ঘিরে বিএনপির কিছু কৌশল একদম স্পষ্ট। আপনাদের হয়তো মনে আছে যে ইসলামী আন্দোলন এবং জামাতের এখনকার রাজনীতির একটা মোটো হচ্ছে যে ইসলামপন্থী সকল দলের ভোট এক বাক্সে নিয়ে আসা। বিএনপি, ইসলামী আন্দোলন এবং জামাত যখন এই উদ্যোগ নেয় তখন আসলে বিএনপির পক্ষ থেকে প্রধান যেটা উদ্যোগ নেওয়া হয় যেন সেই জোটটা বড় না হয়, ইসলামপন্থী সব রাজনৈতিক দল যেন জামাতের সঙ্গে জোট না বাঁধে সে ব্যাপারে বিএনপি তৎপর হয়ে ওঠে এবং দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে শুরুতে এই ব্যাপারে দায়িত্ব দেওয়া হয়। তিনি ইসলামপন্থী দলগুলোর সঙ্গে যোগাযোগ করেন এবং পরবর্তীতে এই প্রক্রিয়ায় সালাউদ্দিন আহমেদও সম্পৃক্ত হন। আমরা যেটা দেখি যে হেফাজতের হেডকোয়ার্টারে বিএনপির এই 2 নেতা যান এবং দীর্ঘ বৈঠক করেন। আপনারা হয়তো খেয়াল করেছেন যে হেফাজতের আমির মাওলানা মহিবুল্লাহ বাবুনগরী সম্প্রতি অত্যন্ত কঠোর ভাষায় জামাতের সমালোচনা করছেন এবং ইসলামপন্থী দলগুলোকে আহ্বান জানাচ্ছেন তারা যেন জামাতের জোটে না যায়। এটা আসলে বিএনপির যে নির্বাচনী কৌশল বা রাজনৈতিক কৌশল, এটার একটা বড় বিজয় আমি বলবো। অন্যদিকে এনসিপি সহ আরও কয়েকটি রাজনৈতিক দলও জামাতের ওই নির্বাচনী জোটে যাওয়ার একটা আলোচনা ছিল, কিন্তু সে আলোচনা এখনটা বেশ স্তীমিত হয়েছে। এখন যেটা আমি বুঝতে পারি যে এনসিপি, জামাত এবং বিএনপি 2 দলের সঙ্গে যোগাযোগ রাখছে, কিন্তু এনসিপিদের আসলে যারা নীতি নির্ধারক 2-3 জন নেতা তাদের সঙ্গে আসলে জামাতের মিল নেই এবং তারা মূলত
হয় আলাদা জোট করবে, না হয় শেষ পর্যন্ত বিএনপির সঙ্গে যাবে। কিন্তু আবার এটা নিয়েও একটা বড় সংকট আছে। এনসিপির এমনি সাধারণ নেতাকর্মী যারা, কিংবা এদের 70-80%ই জামাতের প্রতি সহানুভূতিশীল। এই প্রেক্ষাপটে সম্ভবত এনসিপিতেও একটা বড় সংকট তৈরি হতে পারে। তো যেটা বলছিলাম, বিএনপির এটাও একটা কৌশল জামাতের ওই জোটটা যেন বড় না হয়। এবং আমি যেটা দেখছি যে বিএনপির আপাতত জামাতের বিরুদ্ধে এটা প্রধান কৌশল, এবং ধর্মকে রাজনীতিতে ব্যবহার করা যাবে না, এই বক্তব্য তারা আরো জোরালো করবে, যে বক্তব্য আসলে আগে আওয়ামী লীগের মুখে শোনা যেত। আরেকটা রিপোর্ট আপনারা প্রথম আলোতে হয়তো খেয়াল করেছেন যে জামাতের যে নারী কর্মীরা তারা এরই মধ্যে নির্বাচনী ক্যাম্পেইন শুরু করেছেন, এবং এটার কাউন্টার হিসেবে বিএনপি ও তাদের নারী কর্মীদের সক্রিয় করছে। যেটা দেখা যাচ্ছে যে এখনো ভোটের ব্যবধান বেশি হলেও বিএনপি এবং জামাতের যে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা সেটা একটা চূড়ান্ত দিকে যাচ্ছে, এবং পাল্টা কৌশলের এই খেলা নির্বাচনের শেষ না হওয়া পর্যন্ত আসলে চলতেই থাকবে। কিন্তু আমরা যেটা চাই যে নির্বাচনটা হোক, গণতান্ত্রিক প্রতিদ্বন্দ্বিতায় যেই জিতুক, জিতে আসুক।